নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান, আর পণ্ডিতজির অনুষ্ঠান মানেই প্রকৃত অর্থেই সঠিক দিশা দেখানোর অনুষ্ঠান, নানা অজানা কথা জানবার অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই যেমন আমরা জানতে পারি নানা অজানা কথা, তেমনি জানতে পারি আমাদের সেই দিনের রাশিগত ফলাফল কি আছে, 12টি রাশির জাতক জাতিকার সেই দিনের গ্রহগত অবস্থান, সেই দিনের বিভিন্ন যোগ সম্পর্কে জানতে পারি। এছাড়াও আপনাদের টেলিফোন তো থাকেই, পণ্ডিতজি স্বয়ং নিজে উপস্থিত থেকে আপনাদের নানা সমস্যার সমাধান করবার চেষ্টা করেন। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুষ্টি জাতক। পণ্ডিতজি স্বাগত। নমস্কার। শুরু করবো আজকে প্রোগ্রাম। আজও লৌকিক দেবদেবী নিয়ে বলবো, আজ থাকবে বরাম দেবীকে নিয়ে বলবো। প্রথমে রাশিফলে আসবো। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি, রাত্রি 9:12 পর্যন্ত। আজ হচ্ছে সৌভাগ্য যোগ, অর্থাৎ সূর্য সিদ্ধান্ত মতে নিত্যযোগের 4 নম্বর যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে রবি। আজকের গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে চন্দ্র এবং মঙ্গল। আজ অভিজিৎ মুহূর্ত নেই। আজ রাহুকাল দিবা 11:37 থেকে দুপুর 1:17 পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ চন্দ্র অবস্থান করছে মীন রাশিতে এবং বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে। অর্থাৎ চন্দ্র বৃহস্পতি, একে বলা হয় ক্ষেত্র বিনিময় যোগ। তবে চন্দ্র যদি কখনো কোনো জাতক জাতিকার মীন রাশিতে থাকে এবং বৃহস্পতি যদি তুঙ্গি হয়ে পঞ্চমভাবে চন্দ্রকেই দৃষ্টি দেয়, অর্থাৎ নবম দৃষ্টি দিচ্ছে চন্দ্রকে, এই যোগকে বলা হয় গজযোগ। গজযোগ হচ্ছে খুব বিরল যোগ। মূলত বৃহস্পতি চন্দ্রের দ্বারা যে সমস্ত যোগ সৃষ্টি হয়, যেমন আমরা পেয়েছি হংস যোগ, গজকেশরী যোগ, জীব যোগ, অধিযোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, মরুদ যোগ এবং ঠিক তেমনি হচ্ছে গজযোগ, অর্থাৎ 7 নম্বর যোগ। এই বৃহস্পতি চন্দ্র দ্বারা এই 7টি যোগই হচ্ছে অত্যন্ত শুভ। দেখা যায় যে সেই জাতক জাতিকার বৃহস্পতির মহাদশা বা চন্দ্রের মহাদশায় অত্যন্ত শুভ ফল দান করে। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মছকে কিন্তু গজযোগ আছে। তার ওনার জন্মছকে কিন্তু ওনার মীন লগ্ন মীন রাশি, পঞ্চমে বৃহস্পতি তুঙ্গি অবস্থায় আছে। পঞ্চম হচ্ছে মেধা এবং পঞ্চম হচ্ছে আমরা পঞ্চম ভাব যদি কোনো জাতক জাতিকার উন্নত থাকে, দেখা যায় সেই জাতক জাতিকা হচ্ছে অত্যন্ত মেধাবী হয় এবং তারা ক্রিয়েটিভ জগতে নানাবিধ সাফল্য পেয়ে থাকেন। পঞ্চম ভাব হচ্ছে আধ্যাত্মিক জীবনের কিন্তু তাদের নানারকম সাফল্য আসে। পঞ্চম ভাব যদি শুভ অবস্থায় থাকে, বিশেষ করে পঞ্চম ভাবে যদি বৃহস্পতি থাকে, যে কোনো জাতক জাতিকার অত্যন্ত শুভ ফল দেয়। ঠিক তেমনি পঞ্চম ভাবে যদি বৃহস্পতি তুঙ্গি অবস্থা থাকে, যদি রাশি বা লগ্নের পঞ্চম ভাবে, সেই ক্ষেত্রে হচ্ছে গজযোগ হয় এবং গজযোগ অত্যন্ত বিরল। আমি আমার এই অ্যাস্ট্রোলজি অভিজ্ঞতায় আমি পেয়েছি এই ধরনের শখ, গজযোগের জাতক জাতিকা পেয়েছি এবং তারা কিন্তু দেখা গেছে তাদের জীবনে তারা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত সাফল্য পেয়েছেন। এবার আজকে সৌভাগ্য যোগ নিয়ে আলোচনা করব। সৌভাগ্য যোগও অত্যন্ত শুভ। অর্থাৎ সূর্য সিদ্ধান্ত মতে আমাদের যে 27টি নিত্যযোগের 4 নম্বর যোগ হচ্ছে এই সৌভাগ্য যোগ। সৌভাগ্য কথার অর্থ হচ্ছে
ভালো ভাগ্য, অর্থাৎ যার ভাগ্যোন্নতি ঘটে জীবনের, সৌভাগ্য কথা অর্থাৎ যার সর্বত্র ভাগ্যোন্নতি ঘটে। এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দেখা যায় তারা সৌভাগ্যশালী হয় এবং তাদের জীবনে সর্বক্ষেত্রে সাফল্য আসে। তারা ধর্মপরায়ণ হয় এবং সম্মানজনক কর্মজীবনে এরা রত থাকেন এবং সৌভাগ্যযোগে জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী হয়। সৌভাগ্যযোগে জাতক জাতিকাদের উচ্চ শিক্ষা হয় এবং সৌভাগ্যযোগের জাতক জাতিকারা কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পেয়ে থাকেন এবং সৌভাগ্যযোগ অত্যন্ত বিরল যোগ এবং বিশেষ করে সৌভাগ্যযোগে কেন্দ্রপতি দশা বা কোণপতি দশার জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত সাফল্য পায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে যদি সৌভাগ্যযোগ থাকে এবং দেখা যায় বিবাহের পর তার স্বামীর উন্নতি হয় এবং স্বামীর দীর্ঘায়ু হয়। এছাড়াও সৌভাগ্যযোগের জাতক জাতিকাদের যেহেতু এই যোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং অধির দেবতা হচ্ছে ব্রহ্মা, এবং সৌভাগ্যযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে এরা হচ্ছে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর যদি উপাসনা করা হয় অত্যন্ত সাফল্য পেয়ে থাকেন। আসবো আজকে রাশিফলে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থ নাশের প্রবল যোগ, কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং লাল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন এবং অর্থনৈতিক সাফল্য, যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকারা আজ পেশাগত সাফল্য পাবেন এবং মিথুন রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ আছে। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং আজকে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত অত্যন্ত শুভ। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর পশ্চিম দিক। শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজও আপনারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ
2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজও আপনাদের কর্মক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। অর্থনৈতিক সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি অত্যন্ত শুভ। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন বা ধাতব ব্যবসার সাথে যুক্ত আছে, অত্যন্ত শুভ ফল পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও শুভাশুভ ফল মিলবে। আজও আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছে আজকের দিনটি সাফল্য মিলবে। এবং যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা মেডিসিনমূলক অর্থাৎ ঔষধ জাতীয় ব্যবসাতে যুক্ত আছেন, শুভাশুভ ফল মিলবে। শুভ দিক পূর্ব উত্তর দিক, শুভ রং হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, গুপ্তশত্রু, অর্থনাশের যোগ। এবং মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি সাবধানতা অবলম্বন করবে, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। মকর রাশির জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্যে জড়াবেন না। মকর রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কর্মসূত্রেই হোক বা ব্যবসা সূত্রে হোক, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারা আজকে দিনটিও সাবধানতা অবলম্বন করবেন। আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্র নানা রকম প্রতিকূলতা, বাধা, বিড়ম্বনার প্রবল যোগ। আজ মীন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক, দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আমি একটু বলে দিই, হ্যাঁ কেউ আছেন, আমি একটু তার আগে একটু বলে দিই যে আজ 10 তারিখ পণ্ডিতজি কিন্তু আজকে বর্ধমানে থাকছেন। 10 তারিখ বর্ধমান আজ থাকছেন। আগামীকাল 11 তারিখ আগামীকাল পণ্ডিতজি দুর্গাপুরে থাকছেন। 13 তারিখ বহরমপুর থাকছেন। 14 তারিখে অমাবস্যা তিথিতে থাকছেন কিন্তু তারাপীঠে। 15 তারিখে থাকছেন কৃষ্ণনগর। এছাড়া আপনারা চেম্বার তো জানেন, রোববার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে বারাসাত। আপনারা যারা দেখাতে চাইছেন এই বিভিন্ন জায়গায়, অবিলম্বে আপনারা অনলাইনে নাম বুক করুন। 8583013265 9836646559 টেলিভিশন স্ক্রিনেও নাম্বারটি যাচ্ছে। আমাদের মধ্যে বন্ধু আছেন, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, হ্যালো ম্যাডাম, আমি কাঁথি থেকে বলছি। কাঁথি থেকে? হ্যাঁ, কাঁথি থেকে। বলুন, কার সম্পর্কে জানতে চাইছেন? ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের সম্পর্কে। ডেট অফ বার্থ? 23/9/2001। 23/9/2001। হ্যাঁ, আচ্ছা। 2001। সময়? হ্যাঁ, 23/9/2001। টাইম বলুন। টাইম? সময় রাত্রি 9:30। রাত্রি 9:30। রাত্রি 9:30। হ্যাঁ, জন্মস্থান? খেজুরি। পূর্ব মেদিনীপুর। আচ্ছা। দিদি অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, প্রত্যেকদিন দেখি ম্যাডাম। প্রত্যেকদিন? লাইন পাই না কোনোদিন। আচ্ছা। একটা দারুণ সকাল শুরু হয় এই পণ্ডিতজির অনুষ্ঠান দিয়ে। হ্যাঁ, ওইটাই তো সকাল শুরু হয়। সময় কেউ এসেছিলেন পণ্ডিতজির কাছে, দেখিয়েছেন? না ম্যাডাম, কেউ যায়নি, কোনোদিন যায়নি, কিন্তু সবসময় দেখি, সবসময়। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন। আচ্ছা, আপনার ছেলের জন্মবার হচ্ছে রবিবার তো? হ্যাঁ, রবিবার। বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, ওর জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ। হ্যাঁ, এবার আমি একটু জন্মছকে আসি। জন্মছক অনুযায়ী কোনো গ্রহই হচ্ছে বক্রী ছিল না। আচ্ছা, এবার আসছি 2001-এ ওর জন্ম। মূলত আপনার কেরিয়ার সম্বন্ধেই জানার মূল প্রশ্ন। আচ্ছা, লগ্নে শনির অবস্থান, অর্থাৎ চতুর্থভাবে শুক্রের অবস্থান আছে এবং চতুর্থ প্রতি কারক গ্রহ হচ্ছে রবি, পঞ্চমভাবে অবস্থান করছে। আর পঞ্চম প্রতি কারক গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করছে। বৃহস্পতি হচ্ছে রাহুযুক্ত দ্বিতীয়, সপ্তম, অষ্টম, নবম, অর্থাৎ ভাগ্যপতি, কর্মপতি কারক গ্রহ হচ্ছে শনি।
এবং কর্মপতি কারক গ্রহ শনি হচ্ছে কর্মভাবেই দৃষ্ট। বৃহস্পতি ঘরে দৃষ্ট, শনির ঘরে দৃষ্ট। আচ্ছা, আর ঠিক আছে, সপ্তম অষ্টমভাবে মঙ্গল কেতুর অবস্থান। আচ্ছা ঠিক আছে, এইবার আমি একটু দেখে নিচ্ছি বর্তমান মহাদশাটা কি আছে ওর। এখন এর মহাদশাটা চলছে শুক্রের মহাদশা। শুক্র হচ্ছে লগ্নপতি কারক গ্রহ এবং শুক্রের সাথে এই মুহূর্তে চলছে শনির অন্তর্দশা। হ্যাঁ, আচ্ছা শুনুন, ওর জন্মছক অনুযায়ী কিন্তু ওর ভাগ্যপতি এবং কর্মপতি কারক গ্রহ হচ্ছে শনি। শনি হচ্ছে লগ্নভাবে অবস্থান করছে, কর্মপতি শনি কর্মভাবে দৃষ্ট। এটা কিন্তু খুব ভালো, কর্মজীবন ভালো হবে কিন্তু। হ্যাঁ, কারণ আপনার মূল প্রশ্নই থাকবে ওর কর্মজীবন সম্পর্কে, এবং কর্মজীবন খুব ভালো হবে, কর্মজীবনে সাফল্য এবং উন্নতি আছে। আর এর জীবনে ভালো টাইম যেটা, সেটা হচ্ছে এই বছর অক্টোবর মাস থেকে শুরু হবে। এবছর অক্টোবর মাস থেকে, হ্যাঁ, এবং 29 সালের আগস্ট পর্যন্ত থাকবে। এই সময়টা অত্যন্ত শুভ। কেন শুভ সেটা আমি বলছি আপনাকে। এই সময়টার বুধের অন্তর্দশা থাকবে। বুধ হচ্ছে এর জন্মছকে হচ্ছে পঞ্চমপতি কারক গ্রহ। বুধ হচ্ছে পঞ্চমপতি কারক গ্রহ, অর্থাৎ বৃষলগ্নের জাতক জাতিকাদের বুধ হচ্ছে রাজ্য কারক গ্রহ। শনিও রাজ্য কারক গ্রহ। শনি রাজ্য কারক গ্রহ, শনি লগ্নে বসে কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে, এটা খুব ভালো। এবং বুধের এই অন্তর্দশায় অর্থাৎ 26 সালে থেকে 29 সালের আগস্টের মধ্যে এর জীবনে দারুণ সাফল্য। অর্থাৎ এই সময়গুলোতে কী হয়, উচ্চশিক্ষায় সাফল্য আসে, এই সময়টাতে কর্মজীবনে সাফল্য আসে। ঠিক আছে, আপনার কি প্রশ্ন আছে? ছেলেটির পড়াশোনার জায়গা খুব খারাপ ছিল না, আপনার কি প্রশ্ন আছে বলুন। আপনি কি জানতে চাইছেন? তাহলে ও যে মেডিকেল লাইনটা নিয়ে গেছে, মানে আয়ুর্বেদিতে পড়ছে, ওই লাইনটা ঠিক তো? হ্যাঁ ঠিক আছে। চতুর্থে শুক্র আছে। চতুর্থে শুক্র থাকলে কি হয়, আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে সাফল্য আসে। হ্যাঁ, এবং শুক্রেরই মহাদশা চলছে। আয়ুর্বেদিক চিকিৎসক মূলত দেখা যায় এদের যদি জীবনে শুক্রের দশা থাকে এবং শুক্র যদি শুভ অবস্থা থাকে, শুক্র যদি চতুর্থ থাকে, পঞ্চমে থাকে, নবমে থাকে, দশমে থাকে, তাহলে সেই জাতক জাতিকা আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে সাফল্য পায়। ঠিক আছে, এর জন্মছকে শুক্রেরই দশা চলছে। শুক্র হচ্ছে চতুর্থে। কি মানে ওর যে জন্ম চার্ট অনুযায়ী কিন্তু ওকে কিন্তু ওর ভাগ্য ঠিক জায়গায় নিয়ে এসছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। ঠিক আছে। আচ্ছা স্যার, আরো একটা কথা, বলুন। বিয়েটা ওর কত সাল থেকে ভালো চলবে? বিবাহটা দেখুন, বিবাহটা একটু সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, কারণ ওর জন্মছকে অষ্টমে তো মঙ্গল অষ্টমে থাকলে মাঙ্গলিক দোষ বলা হয়, কিন্তু মঙ্গল কখনো কেতুযুক্ত থাকাটা ভালো না। কেতুযুক্ত রাহুদৃষ্ট থাকলে দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসে। হ্যাঁ, আর যেহেতু ওর সপ্তমপতি অষ্টমে, সপ্তমপতি হচ্ছে মঙ্গল অষ্টমে থাকাটা কিন্তু ভালো নয়। এবং সপ্তমপতি হয়ে অষ্টমে মঙ্গল থাকতেই পারে, মাঙ্গলিক দোষ, কিন্তু সপ্তমপতি কখনো অষ্টমে মঙ্গল যদি হয় সেটা কিন্তু কখনোই ভালো নয়। দাম্পত্য সুখে সমস্যা আসবেই। শুধুমাত্র মঙ্গলের ক্ষেত্রে বলছি, কিন্তু মঙ্গল যে কোনো জাতক জাতিকার সপ্তমপতি অষ্টমে, যেমন তুলা লগ্ন যদি হয়, তার সপ্তমপতি মঙ্গল যদি বৃষ রাশিতে থাকে, দাম্পত্য সমস্যা আসবে। এবং এখানে নিচস্থ কেতুযুক্ত এবং কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা আছে। কেতু অবশ্য তুঙ্গি, কেতুযুক্ত রাহুদৃষ্ট, এটা আরো খারাপ। অর্থাৎ ম্যারেজ লাইফ নিয়ে ভাবতে হবে আপনাকে, আর ওর কর্মজীবন নিয়ে সেইভাবে ভাবনা চিন্তার কোনো সমস্যা নেই। কর্মজীবনের সমস্যা নেই, কিন্তু বিবাহিত জীবনে একটু সমস্যা আছে। আপনি কিন্তু অনলাইনে পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে। যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কিন্তু আশা করি কেটে যাবে। আমরা আলোচনায় যাই। আজকে আসবো বরাম দেবীকে নিয়ে, যে লৌকিক দেবদেবী নিয়ে বলছি। আচ্ছা, আর তার পাশাপাশি আপনাদের বলবো সামনের 14 তারিখ যে অমাবস্যা তিথি উপলক্ষে আমি কিন্তু তারাপীঠে থাকবো। আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করবেন 1-2 দিনের মধ্যেই আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজ লৌকিক দেবদেবীর এই পর্বে আপনাদের ঝাড়গ্রাম এলাকায় বরাম দেবীর কথা বলবো। শুধু ঝাড়গ্রাম নয়, বাঁকুড়া এবং পুরুলিয়া সহ মেদিনীপুরের কিছু স্থানে এই পুজো হয়
বহু প্রাচীন কাল থেকে। কিছু বিশেষজ্ঞ মনে করেন বরাম নামকরণ হয়েছে বুড়ি থেকে, যেহেতু এটি মহিলা দেবতা। দেবীকে বৃদ্ধা রূপে কল্পনা করে পুজো করা হয়, তাই এই রূপ নাম হচ্ছে বরাম। বরাম দেবীর কোনো নির্দিষ্ট রূপ নেই। সাধারণত একটি শিলাখণ্ডে প্রাণ প্রতিষ্ঠা করে সিঁদুর দিয়ে চোখ নাক এঁকে তার পুজো করা হয়। এককালে মূলত আদিবাসীরাই বরাম দেবীর পুজো করত। বরাম সাধারণত গ্রাম বা অরণ্যের রক্ষা করতে গ্রামের মানুষ তাদের পোষা গৃহপালিতদের এবং পরিবেশ বাঁচানোর জন্য শরণাপন্ন হতেন বরাম দেবীর কাছে। বরামের নাম ও স্থান ভেদে ভিন্ন ভিন্ন, কোথাও বরাম চণ্ডী, আবার কোথাও বরাম বুড়ি, আবার কোনো স্থানে বরাম মাই বলে বলা হয়। বরাম দেবীকে দেবী দুর্গা বা দেবী চণ্ডীর লৌকিক রূপ হিসাবে দেখা হয়। আবার অনেকের কাছে তিনি বনদুর্গা বা জয় দুর্গা বা দুর্গারই রূপ। কিছু স্থানে বরাম দেবী পূর্ণাবয়ব মূর্তি বানিয়ে পুজো করা হয়। সেখানে বাঘের পিঠে পা ঝুলিয়ে বসে থাকতে দেখা যায় এবং অথবা বাঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, ঠিক যেন সিংহবাহিনী মা দুর্গা। প্রাচীনকাল থেকে প্রচলিত বরাম কোনো মন্ত্র বা শাস্ত্রীয় রীতি নেই, অর্থাৎ বরাম পুজোর ভক্তদের বিশ্বাস, ভক্তি আর শ্রদ্ধাই সব। পৌষ সংক্রান্তির রাতে বড় করে বরাম দেবীর পুজো হয়। পুজোর দিন বরাম থানে পোড়ামাটির হাতি ঘোড়া দেওয়া হয়। পুজোতে নৈবেদ্য রূপে ছাগল মুরগি বলি দেওয়া হয়। কোথাও বা চাল ভাজা, ফুল ফল এবং মহুয়ার ফুল থেকে নির্মিত মদ ব্যবহার করা হয় বলেও শোনা যায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিশু থেকে বৃদ্ধ সবাই বরাম পুজোর অংশগ্রহণ করে থাকেন এবং আনন্দে উৎসবে মেতে থাকেন। আচ্ছা, 14 তারিখে তো তারাপীঠে রয়েছেন পণ্ডিতজি, আপনারা 14 তারিখে তারাপীঠের জন্য কিন্তু 2-1 দিনের মধ্যে আপনারা নাম লেখান, কারণ এরপরে বোধহয় আর নেওয়া সম্ভব না, হবে না। কারণ সামনের রোববার তো পুজো, মানে এবার মনে হচ্ছে দিনের বেলায় হবে, সেটা আমি বলে দেবো আপনাদের। একদম। কিন্তু একটা কথা বলবো যে এই পুজোর জন্য আপনারা কিন্তু আগামীকালের মধ্যে আমাকে পুজোর নাম লেখাবেন, আমার পুজো পাঠিয়ে দেবেন। এরপরে আমি কিন্তু নেব না, কারণ আমাকে লিঙ্ক তৈরি করে পাঠাতে হবে। অনেক পুজো পড়ে গেছে এই অমাবস্যার পুজো। আজকে আর আমাদের হাতে সময় নেই, চোখ রাখুন আগামীকাল ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের, নমস্কার পণ্ডিতজিকে।